দন্দাতীতং গগন সদৃশং তপ্তমৎস্যাদিলক্ষং একং নিত্যং বিমলমচলং সর্বদা সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওং যস্মাজ্জাতং জগত সর্বং যস্মিন্নেব বিলীয়তে যেনেদং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওং শ্রী গুরবে নমঃ। ওং শ্রী গুরবে নমঃ। ওং শ্রী গুরবে নমঃ। মদ্গুরুর সাথে বিশ্বের সকল মহৎ গুরুর একত্বতা ঘোষণা করে প্রত্যেক সদ্গুরুর প্রতি আমার শতকোটি প্রণাম। আজকে জ্ঞান সংস্কার আয়োজিত এই ভার্চুয়াল সেমিনারে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের আমাদের বিষয় সংযম সাধনা ও আত্মগঠন, তার দ্বিতীয় পর্বের আলোচনা। তা দ্বিতীয় পর্বে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা অত্যন্ত গভীর একটি বিষয়, খুব গূঢ় তত্ত্ব। একটু মনোযোগ দিয়ে সবাইকে শ্রবণ করতে হবে। বিষয়টি হচ্ছে আজকের বীর্য ধারণ এবং বীর্য ক্ষয়ের সহিত মস্তিষ্কের সম্বন্ধ। তো আমাদের মস্তিষ্ক, তো ব্রেন ইংরেজিতে, আমরা এই ব্রেনের সাথে বীর্য ক্ষয়ের কী সম্পর্ক আর বীর্য ধারণের কি সম্পর্ক, এটাই হচ্ছে আজকের মূল প্রতিপাদ্য বিষয়। বীর্য ধারণ হচ্ছে ব্রহ্মচর্য আর বীর্য ক্ষয় হলো অসংযম। অর্থাৎ যদি আরেকটু সহজ করে বলি, অতি সঙ্গম। এর সঙ্গে মস্তিষ্ক বা ধীশক্তির সম্পর্ক আমাদের বহু শাস্ত্রে উল্লেখ আছে। শাস্ত্র মতে বীর্য হচ্ছে ওজো, এর উৎস। আর ওজো মস্তিষ্ককে অর্থাৎ বুদ্ধি, ধীশক্তি, স্মৃতি পুষ্ট করে, আর বীর্য ক্ষয়ে সেই ধীশক্তির হ্রাস ঘটে। এটা হচ্ছে একেবারে খুব জিষ্ট কথা। এখন আমরা আলোচনায় যাব। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, এটা হচ্ছে পুরুষোত্তম যোগে 12 এবং 13 শ্লোকে। আমি শ্লোকটা একটু ভেঙে ভেঙে সহজে সবার বোঝার জন্য বলি। যৎ আদিত্যঃ গতম তেজ জগৎ ভাসায়তে অখিলম যৎ চন্দ্রমসি যৎ চ অগ্নৌ তৎ তেজ বিদ্ধি মামকম গম আবিশ্য চ ভূতানি ধারয়ামি অহম ওজোষা পুঞ্চামি চ ঔষধি সর্বসোম ভূত্তরসত্তক। এর বাংলা অর্থটা হলো, সূর্যে স্থিত যে দীপ্তি সমগ্র জগৎকে প্রকাশিত করে, যে দীপ্তি চন্দ্রে এবং যে দীপ্তি অগ্নিতে, তা আমারই দীপ্তি জানবে। এবং আমি পৃথিবীতে অনুপ্রবিষ্ট হয়ে নিজ শক্তি দ্বারা প্রাণীসমূহকে ধারণ করি, আর রসাত্মক চন্দ্রজ্যোতি হয়ে সমস্ত ঔষধি গাছসমূহ পুষ্ট করি। এইখানে হচ্ছে মূল বিষয়বস্তুটা। ভগবান স্পষ্ট করে বললেন, কি বললেন? আমি সমস্ত ঔষধি, অর্থাৎ সৃষ্টিতে যত রকম উদ্ভিদ যা কিছু আছে, যা ঔষধি হিসেবে মানব দেহ তথা জীব দেহকে হৃষ্ট এবং পুষ্ট করে, সেই ঔষধি হচ্ছে ওজ শক্তি। এই ওজ শক্তিকেই পুষ্টি এবং রসশক্তি, অর্থাৎ এই ওজ শক্তি দিয়েই আমি এই জীবজগতের সব কিছুকে পোষণ করি। এটা হচ্ছে মূল ভাবার্থ।
তারপরে আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্র, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে শরীরের সবচেয়ে সূক্ষ্ম ও বিশুদ্ধ সত্তা হলো এই ওজ। সপ্ত ধাতুর রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এ হলো সপ্ত ধাতু। এই সপ্ত ধাতুর চূড়ান্ত নির্যাস হলো ওজ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যেটাকে আমরা বলি, ও প্রাণ শক্তির মূল ভিত্তি অর্থাৎ আমাদের যে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার এবং ভাইটাল ফোর্স, এইটাকে বৃদ্ধি করার মূল ভিত্তি হচ্ছে এই ওজ। অর্থাৎ এটাকে যদি আর একটু সহজ করে বলি, আমাদের বীর্য, আমাদের শুক্র, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইটার সদ্ব্যবহারটা, মানে এইটার ব্যবহারটা আমাদের কেমন হওয়া উচিত, এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আয়ুর্বেদ শাস্ত্রে আবার বলা হয়েছে ওজবিহীন প্রাণ নেই, অর্থাৎ কোনো প্রাণী ওজবিহীন হতে পারে না। ওজ মানে, এখানে আমরা আধ্যাত্মিক দিক থেকে যদি বলি, ওজ মানে হচ্ছে বল, যা তপস্যা, ব্রহ্মচর্য এবং সংযম দ্বারা সঞ্চিত হয়। তাহলে ওজকে সঞ্চিত করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ব্রহ্মচর্য, তপস্যা এবং সংযম, আমাদের আত্মসংযম। যে সংযম সাধনা আমাদের মূল বিষয় ও আত্মগঠন, তাহলে ওই আত্মগঠন আর এই সংযম হচ্ছে মূল বিষয়। এই দুটোর প্রতি আমাদের খুব চূড়ান্তভাবে জোর দিতে হবে। যোগশাস্ত্রে এটি তেজ, ধ্যান শক্তি, কুণ্ডলিনী জাগরণে সহায়ক বলে হিসেবে ধরা হয়। সহায়ক বল হিসেবে এই যে কুণ্ডলিনী শক্তি নিয়ে আমরা ইতিপূর্বে একটা আলোচনা করেছি, এই শক্তি জাগরণের সহায়ক হচ্ছে এই ওজ শক্তি, এটা যোগশাস্ত্রে বলা হয়েছে। তাহলে ব্রহ্মচর্য রক্ষায় বীর্য রূপান্তরিত হয়ে ওজ হয়, যা মস্তিষ্ক এবং হৃদয়ে দীপ্তি আনে, অর্থাৎ আলো আনে, শক্তি আনে। আবার বলা হচ্ছে চড়ক সংহিতা, আয়ুর্বেদ শাস্ত্রের একটা অংশ চড়ক সংহিতা, সেটা সূত্র স্থান হচ্ছে 17 অধ্যায় 74 শ্লোক। এইখানে বলছে শুক্রাত তু ধৃতির বুদ্ধির প্রীতি স্তুতি স্মৃতি আয়ু সুখম অচ্যুতম বীর্যং চ কর্মসু। এটার অর্থ হলো এই যে শুক্র অর্থাৎ বীর্য, এই শুক্র থেকেই ধৈর্য, বুদ্ধি, প্রীতি, কীর্তি, স্মৃতি, আয়ু, সুখ, সমস্ত প্রকার বীর্য বল এবং কর্মশক্তি উৎপন্ন হয়। তাহলে বিষয়টি আমরা উপলব্ধি করার যদি চেষ্টা করি, তাহলে আমাদের সমস্ত প্রকার কর্মশক্তি, জ্ঞান শক্তি, যত রকম শক্তির উৎস, সেটা হচ্ছে এই একমাত্র আমাদের শুক্র বা বীর্য। এখানে স্পষ্ট বোঝা যায় যে এই যে বীর্য, এটা মস্তিষ্কের ধীশক্তি ও স্মৃতির আধার। আর বীর্য ক্ষয় মানেই ধীশক্তি বা স্মৃতিশক্তির ক্ষয়। তা সুতরাং আমাদের খুব সতর্কতার সাথে আমাদের জীবনাচরণটা থাকতে হবে। আমরা কেমনভাবে জীবনাচরণ করব। এখন অষ্টাঙ্গ হৃদয় আর একটা শাস্ত্রীয় গ্রন্থ, এটা আমি ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। সেটা হচ্ছে শুক্রং হি নামান্দ্রিয়ানাং অনুকূল মহাবল ধৃতি স্মৃতির বুদ্ধিরায় প্রীতি স্তুতি সুখম। এখানে বলছেন শুক্রই ইন্দ্রিয় সমূহকে অনুকূলে রাখে, অর্থাৎ আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় যা মন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই ইন্দ্রিয়গুলোকে অনুকূলে রাখে এই শুক্রই। ধৈর্য, স্মৃতি, বুদ্ধি, আয়ু, প্রীতি এবং সুখ প্রদান করে। সব কিছুর মূলে হলো এই শুক্র। তাহলে শুক্র ক্ষয়ে কি হয়? তাহলে মস্তিষ্কে প্রীতি ও বুদ্ধির হ্রাস হয়, স্মৃতিভ্রংশ হয় এবং ক্লান্তি হয়। এটা যদি নিজ জীবন দিয়ে একটু পরীক্ষা করি, উপলব্ধি করার চিন্তা করি, একটু ভাবনা করি, তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারব। যদি কোনো কারণে আমাদের শুক্র ক্ষয় হয়ে যায়, তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের
ক্লান্তি আসে, এইটা সহজে বোঝা যায়। একটা ক্লান্তি আমাদেরকে আঁকড়ে ধরে এবং এই ক্লান্তিটার ফলে আমাদের স্মৃতিভ্রংশ হয়, বুদ্ধির হ্রাস হয় এবং যে প্রীতিজনক যে কর্ম সেই কর্মেরও হ্রাস ঘটে। মনুসংহিতায় 2য় অধ্যায়ের 97 শ্লোকে বলা হয়েছে ব্রহ্মচর্য, মনুস্মৃতিতে ব্রহ্মচর্যেন তপসা বিদ্যামেতি মনীষিণঃ ব্রহ্মচর্যেন তপসা তেজ বীর্যং চ বর্ধতে। অর্থাৎ ব্রহ্মচর্যের ফলে বিদ্যা লাভ হয়, তেজ বৃদ্ধি পায়, বীর্য সংরক্ষিত থাকে। আমাদের যে 4টি আশ্রমের কথা বলা হয়েছে, আমাদের 4টি আশ্রমের মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তা প্রথম যে জীবনটা, এই যে ব্রহ্মচর্যের জীবন, এই সময়টায় যারা গার্হস্থে আশ্রমে প্রবেশ করবে, তারা যদি এই ব্রহ্মচর্য পালন করে গার্হস্থ আশ্রমে প্রবেশ করে, তখন সেই গার্হস্থ ধর্ম যে ফলবতী হয় যেরূপ, কিন্তু যদি ব্রহ্মচর্যহীন কোনো ব্যক্তি গার্হস্থ ধর্ম পালন করতে যায়, সেখানকার ফল ভিন্ন রকম দাঁড়াবে। অর্থাৎ ব্রহ্মচর্যের ফলে কি হয়, বিদ্যা লাভ হয় যেমন, তেমনি তেজ বৃদ্ধি পায়, বুদ্ধি বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং বীর্য সংরক্ষিত থাকে। এখানে বিদ্যা বলতে মস্তিষ্কীয় যে জ্ঞান, এই বিদ্যার কথা বলা হচ্ছে। এই বীর্যকে একসাথে এখানে যুক্ত করা হয়েছে। মস্তিষ্কীয় এই জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে এই বীর্যের গুরুত্ব এখানে প্রদান করা হয়েছে। শাণ্ডিল্য উপনিষদ সেখানে বলছেন ব্রহ্মচর্যেন তপসা বীর্যং লভতে বীর্য লাভেন স্মৃতিম স্মৃতি লাভেন বুদ্ধিম বুদ্ধি লাভেন মোক্ষম। অর্থাৎ ব্রহ্মচর্যে বীর্য লাভ হয়, বীর্য থেকে স্মৃতি, স্মৃতি থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে মোক্ষ অর্থাৎ মুক্তির কথা বলছেন এখানে। তাহলে এই যে ব্রহ্মচর্যের কথা বিভিন্ন শাস্ত্রে, আমি এই কথা প্রথমেই উল্লেখ করেছি, বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। এখানে সরাসরি বীর্য, এই সরাসরি বীর্য থেকে কি হচ্ছে, স্মৃতি, স্মৃতি থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে মোক্ষ সম্পর্কটির কথা বলা হয়েছে। আমরা যদি খুব অতি সংক্ষেপে এই বিষয়টাকে 2-1 লাইনের মধ্যে বলতে চাই, তাহলে আয়ুর্বেদ ও উপনিষদ উভয়ই বলছে বীর্য মস্তিষ্কীয় শক্তির মূল উৎস। তাহলে বীর্যর গুরুত্ব কতখানি, এটা আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে এবং আমাদের এটা বিবেচনায় রাখতে হবে। তারপরে বলছি বীর্য ক্ষয় হলে কি হয়, স্মৃতি, ধীশক্তি, বুদ্ধি ক্ষীণ হয়ে যায়। এটা কিন্তু আমরা নিজ জীবনাচরণ দিয়ে উপলব্ধি করতে পারি। তাই শাস্ত্রে বলা হয় বীর্য ধারণ হলো মস্তিষ্ক সংরক্ষণ। এটা হচ্ছে সার কথা এখানে। এই প্রসঙ্গে যে গবেষণার মধ্য দিয়ে মূল তত্ত্ব উপস্থাপন করেছেন ঋষি স্বরূপানন্দ পরমহংসদেব, তিনি এর যে বৈজ্ঞানিক তত্ত্বটা, অ্যানাটমিক্যাল যে বিষয়টা, দেহ অভ্যন্তরস্থ বিষয়টা তিনি তার রিসার্চের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তিনি বলেছেন, তোমার দেহ মধ্যে যতগুলি যন্ত্রপাতি কলকব্জা আছে, তন্মধ্যে নাভি হইতে মলদ্বার পর্যন্ত যেগুলি রহিয়াছে, তাদের সুস্থতা বা অসুস্থতার উপরে বীর্য ধারণ বা বীর্য ক্ষয় খুব বেশি নির্ভর করে। তাহলে আমাদের বুঝতে হবে যে নাভি থেকে মলদ্বার পর্যন্ত আমাদের যে কলকব্জাগুলি, যে যন্ত্রপাতিগুলি, অর্থাৎ যে ইনার অর্গানগুলো আমাদের আছে দেহ মধ্যস্থ, এইগুলোর সুস্থতা অসুস্থতার উপরে এই বীর্য ক্ষয়টা বা বীর্য ধারণ এইটা নির্ভর করে। তারপরে কি বললেন, যে ঊর্ধ্ব অঙ্গে একমাত্র মস্তিষ্ক ব্যতীত অপর কোনো যন্ত্রের সহিত বীর্য ক্ষয়ের এত গুরুতর ও ঘনিষ্ঠ সম্পর্ক আর নেই। তাহলে মস্তিষ্কের সাথে যতখানি সম্পর্ক ওই বীর্য ক্ষয়ের, আর নাভি আর এই যে আজ্ঞাচক্র পর্যন্ত এর ভিতরে যে অর্গানগুলো আছে, এগুলোর সম্পর্ক তুলনামূলক কম। তাহলে মূলত হচ্ছে সম্পর্ক মস্তিষ্কের সাথে। শরীরের মধ্যে যতগুলি স্নায়ু আছে তাদের মূল কেন্দ্র হচ্ছে আমাদের মস্তিষ্ক। তার কারণ, আমি যখন একটু হোঁচট খাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে,
সঙ্গে সঙ্গে কিন্তু সে মেসেজটা আমার মস্তিষ্কে চলে যাচ্ছে এবং আমার উপলব্ধিতে আসছে যে আমি আমার নখাগ্রতে আঘাত পেয়েছি। তা সুতরাং সমস্ত স্নায়ু কেন্দ্রের যে মূল কেন্দ্রীভূত যে স্নায়ু অবস্থানটা সেটা হলো মস্তিষ্কে। কতকগুলি স্নায়ু শরীরের সর্বস্থান হইতে সংবাদ বহন করিয়া মস্তিষ্কে পৌঁছাইয়া দেয় এবং কতকগুলি স্নায়ু আবার মস্তিষ্কের আদেশ বহন করিয়া নিয়া বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে অভিপ্রায়ণ অনুযায়ী কার্য করিতে বাধ্য করে। বিষয়টা একটু বুঝেন, আমাদের শরীরে যতগুলো স্নায়ু আছে কিছু কিছু স্নায়ু মেসেজটা মস্তিষ্কে পৌঁছে দেয় এবং তাৎক্ষণিকভাবে মস্তিষ্কের ওই স্নায়ুগুলো ওই মেসেজ রিসিভ করার সাথে সাথে সে তার একটা রিজাল্ট্যান্ট মস্তিষ্ক সঙ্গে সঙ্গে আর কিছু স্নায়ু দিয়ে ওই বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গে তার অভিপ্রায় অনুযায়ী অর্থাৎ আমার ইচ্ছা অনুযায়ী কার্য করতে বাধ্য করে, সেখানে পৌঁছে দেয়। যেমন কোথাও সঙ্গীত হচ্ছে, গান, এটা খুব ছোট্ট একটা উদাহরণ। গীতবাদ্যের ধ্বনি তরঙ্গ অর্থাৎ গানের সঙ্গীতের তরঙ্গ আমার কানে এসে আঘাত করলো, অর্থাৎ আমি শুনতে পাচ্ছি। তখন আমার যে সংবাদবাহী স্নায়ু সংযোগ আছে মস্তিষ্কের সাথে, তৎক্ষণাৎ সেই সংবাদ ওই যে টেলিগ্রাফের ন্যায় আমার মস্তিষ্কে পৌঁছে গেল। টেলিগ্রাফ আপনারা দেখেছেন, টরেটক্কা ডিড্ডা দিয়ে সংবাদ আদান প্রদান হতো একসময়। আমার ট্রেনিং ছিল, আমি ওই পজিশনে একসময় চাকরি করেছি। আমি মেসেজ আদান প্রদান হতো শিপের সাথে, শিপিং কমিউনিকেশনটা ডি আর ডা, এটা দিয়ে এইরকম একটা সংবাদবাহী আমাদের শরীরের মধ্যে আছে, মস্তিষ্কের মধ্যে আছে। সুতরাং আমার কানে যখন বাইরের থেকে একটা সঙ্গীতের শব্দ আসলো, সে ওই টেলিগ্রাফের ন্যায় আমার মস্তিষ্কে পৌঁছে দিল। মস্তিষ্ক সংবাদ পৌঁছা মাত্র আমার একটা অনুভূতি জন্মলো আমার ভিতরে। কি অনুভূতি? যে কোথায় এই সঙ্গীতটা হচ্ছে। এটা কিন্তু মস্তিষ্ক রিটার্ন একটা মেসেজ আমাকে দিয়ে দিল। আমি তখন বুঝতে পারছি যে সঙ্গীতটা কোথায় হচ্ছে, যে গুলশান না বাড়িধারা না অন্য কোথাও, মেসেজটা চলে আসলো আমার কাছে। তাহলে এই যে মনের সাথে মস্তিষ্কের যে সখ্যতা, এই যে সম্বন্ধ, এটাই হচ্ছে এই অনুভূতি জন্মাবার সাথে সাথেই, মানে যখন এই অনুভূতিটা সংযুক্ত হয়ে গেল, তখন সঙ্গীতের প্রতিকূলে বা অনুকূলে একটা চিন্তা আরম্ভ হলো। মানে ওই সঙ্গীতটার অনুকূলে অথবা প্রতিকূলে মাথার ভিতর আরেকটা চিন্তা আসছে। সে চিন্তাটা কি করছে? এই অতি অল্প সময়ের মধ্যে আমার ওই চিন্তার মধ্যে যুক্তি বিচার বিতর্কের একটা সাহায্য নিয়ে সিদ্ধান্ত করে ফেলি। আমাদের মনের বিচরণ ক্ষেত্র 6টা: যুক্তি, তর্ক, চিন্তা, গভীর চিন্তা, ধ্যান, সমাধি। তাহলে এই যে যুক্তি, তর্ক, বিতর্ক নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং সেই সিদ্ধান্তটা কি জানান দেয় যে ওই সঙ্গীতটা মধুর না কর্কশ, মানে আমার সঙ্গীতটা কখনো বিরক্তিকর হচ্ছে না ভালো লাগছে, এ সিদ্ধান্ত কিন্তু আমি তখন নিয়ে ফেলি। তাহলে এই যে মস্তিষ্কের সাথে এই সিদ্ধান্ত নেওয়ার সাথে যে একটা গভীর সম্পর্ক, অর্থাৎ ওই সঙ্গীতটা শ্রবণযোগ্য না অশ্রাব্য, এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আমার মন যদি বুঝে ফেলে যে ওই সঙ্গীতটা আমার শোনা উচিত, ভালো হোক মন্দ হোক, না শুনলেই আমার চলবে না, এরকম যদি সিদ্ধান্ত একবার মন নিয়ে ফেলে, তখন কিন্তু আমার মস্তিষ্ক হুকুম জারি করে দেয় যে চলো, ওইখানে চলো। তখন কেউ আর আমাকে বাধা দিতে পারবে না। তাহলে এই যে আজ্ঞাবাহী স্নায়ুর দল আদেশ পালন করার নিমিত্তে তখন উঠে পড়ে লাগে, অর্থাৎ আমাকে তখন যেতেই হবে। ফলে আমার পথ চলা কিন্তু শুরু হয়ে গেল ওইখানে যাওয়ার জন্যে। এবং ওই সঙ্গীতের যে বৈঠক যেখানে হচ্ছে, যে অঙ্গনে, আমি সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছি। আবার যদি মন ওখানে যে দেখে শুনে যদি মনে করে যে না, এইখানে এই গান শুনে কাজ নেই, এতে আবার অন্য কাজ নষ্ট হয়ে যাচ্ছে, কেমন আমার সময় নষ্ট হচ্ছে, সুতরাং এই কাজটা করা যেতে পারে না। অথবা হাতে সময় থাকলেও বিনা পয়সাও পাইলেও যেমন আফিং খাওয়া যাইতে পারে না, তেমনি বিনা খরচে এই জাতীয়
জায়গায় গিয়ে বারবার যার তার গান শুনে আমার পবিত্রতা বিনষ্ট হতে পারে না, এরকম চিন্তা যদি মনের ভিতর একবার এসে যায়, তখনই কিন্তু আমার মস্তিষ্ক আবার একটা আদেশ দিয়ে দেবে যে তুমি এখান থেকে ফেরো, এখান থেকে তুমি ফেরো, রিটার্ন করো। তখন কিন্তু আমার ওখান থেকে আবার ফেরত চলে আসবো আমি, অর্থাৎ ওই জায়গা আমার আর ভালো লাগবে না। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই আমি যেখানে বসবাস করি এখান থেকে কাছাকাছি একটা জায়গায় আমরা কয়েকজন মিলে, বয়স্ক কয়েকজন মিলে নামযজ্ঞ অনুষ্ঠানে গেছিলাম, নামযজ্ঞ শুনতে আর কি। তো ওই কর্তৃপক্ষ আমাদেরকে কয়েকটা চেয়ার খালি করে আমাদের বসার ব্যবস্থা করলেন। তো নাম হচ্ছে, তো আমাদের সাথে একজন ছিলেন, ওনার স্ত্রীও সেখানে ছিলেন, তিনি একটু মহিলাদের মধ্যে যে নিচেই বসলেন। হঠাৎ করে উনি উঠে এসে বলছেন যে চলো, এখানে আর নাম শোনার মতো নেই। তো উনি বলছেন কেন? বলছে একটা নির্দিষ্ট ধাঁচে একটা নির্দিষ্ট সুরে নাম করতে করতে হঠাৎ করে তারা সুরটা পাল্টায় আমার এমন তোমারে যে ভালোবেসেছে, ওই সুরে তারা নাম করা শুরু করে দিচ্ছে। তখন ওনার মনে স্ট্রাইক করেছে যে নামের তন্ময়তা এসেছিল তার মধ্যে একটা ধ্যানস্থ ভাব এসেছিল ভগবানের নাম শুনতে শুনতে, হঠাৎ করে যখন অন্য তরঙ্গে অন্য মাত্রায় ওই গানটা চলে গেল যে আমার এমন তোমাকে যে ভালোবেসেছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে, তখন ওই সুরে চলে গেল, তখন তার সেই তন্ময়তা ভেঙে গেল। সুতরাং তিনি ভদ্রমহিলা, শিক্ষিতা মহিলা, উনি বুঝলেন আর মনসংযোগ এখানে থাকবে না। উনি কিন্তু উঠে এসে আমাদের যে দাদার স্ত্রী তাকে বলছেন চলো এখানে থাকবেন। আমরা কিন্তু ওনার কথা মতো, যেহেতু উনি বয়স্ক ভদ্র মহিলা ছিলেন এবং শিক্ষিত মহিলা, উনি ওনার কথাটার অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা কিন্তু চলে আসছি। তো এরকম একটা ঘটনা কিন্তু আমাদের এই মস্তিষ্ক কিন্তু এই মেসেজ আদান প্রদান করতে থাকে। এই যে আজ্ঞাবাহী সিনায়ুর দল কি করে আমাদের, যে ওই জায়গা থেকে ফেরত আসার জন্যে আমাদের কোন দিক দিয়ে কোন পথ দিয়ে যেতে হবে, তখন চোখের এর গতি অন্যদিকে সঞ্চালিত করে দেয়, কানের গতি অন্যদিকে সঞ্চালিত করে দেয়, মানে আমাদের শ্রবণ ইন্দ্রিয় অন্যদিকে চলে যায়, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা প্রত্যেকেই এই যে মনের যে বহির্চক্ষু, এগুলো সবই তো আমার মনের বহির্চক্ষু। এইগুলো, এই যে ইন্দ্রিয়গুলো, এই যে সংবাদবাহী স্নায়ুগুলো টেলিগ্রাফের তারের মতো এই মস্তিষ্ক থেকে তার প্রকাশ ঘটায় দেয়। এগুলো হচ্ছে সেই প্রকাশ যন্ত্র, এই ইন্দ্রিয়গুলো, এই যন্ত্রের মধ্যে যাবতীয় ক্রিয়াশীলতার লীলা খেলা চলছে। এখন বিষয়টা হলো, এই চক্ষু দৃশ্য দেখিলে, কর্ণ কথা শুনিলে, নাক গন্ধ পাইলে, জিহ্বা আস্বাদন পাইলে, ত্বক বস্তু স্পর্শ করলে তৎক্ষণাৎ তাহার বার্তা মস্তিষ্কে পৌঁছায় দেয় এবং তাহার ফলে দেহের যাবতীয় স্নায়ুমণ্ডলীর কার্য দ্বারা মস্তিষ্ক হইতেই নিত হয়। এই যে অঙ্গগুলি, এই অঙ্গগুলি কিন্তু যদি আমরা আরেকটু বিশ্লেষণ করতে যাই, প্রত্যেকটা অঙ্গই কিন্তু আমাদের ভোগেন্দ্রিয়। এই ভোগেন্দ্রিয় কেমন? এই অঙ্গগুলি কার মানে খাদ্যকে, মানে কার নির্দেশকে ইমপ্লিমেন্ট করে? মনের। কেন মন চাইছে গান শুনতে, তখন আমার শ্রবণ ইন্দ্রিয় গান শুনছে, আনন্দ পাচ্ছে কে? মন। ভোগ করছে কে? মন। মন চাইছে যে অমুক গানের আসরে যেতে, আমার পদযুগল সেখানে আমাকে নিয়ে চলে গেল। ওই আসরের যে বিষয়টা, এটা ভোগ করলো কে? মন। তাহলে আমার এই হস্ত পদ, তাই না, চক্ষু কর্ণ নাসিকা হস্ত পদ, এই যে পা দুটো, তাহলে ওই মনের ভোগেন্দ্রিয়। তেমনি চক্ষু চাইছে যৌবনে একজনকে দেখতে, সেজন্য কোথায় গেলে তার দেখা পাবো, সেখানে যে আমার চোখ দেখে অত্যন্ত তৃপ্ত হলো, কে তৃপ্ত হলো? মন। তাহলে মন হচ্ছে ভোগ করছে, এটাকে ইমপ্লিমেন্ট করছে ওই চোখ। তাহলে এগুলো সব কিন্তু আমাদের ভোগেন্দ্রিয়। মোট কথা হলো যে যাবতীয় অঙ্গ প্রবৃত্তির মূলই হলো মস্তিষ্ক, অর্থাৎ আমাদের ইনার সমস্ত অঙ্গগুলো, ইনার অর্গানগুলো এবং এই যে ইন্দ্রিয়গুলো, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এই সবগুলোর মূল হচ্ছে, এইগুলোর কর্ম করানোর মূল হচ্ছে আমাদের এই মস্তিষ্ক।
যে মুহূর্তে, এখন আসল প্রশ্নে আসি, উদাহরণগুলো এত সময় আমি টানলাম। এখন যে মুহূর্তে মনে কাম চিন্তা জাগে, আর ওই যে বীর্যক্ষয় শুক্রক্ষয়ের সাথে আমাদের মস্তিষ্কের কি সম্বন্ধ, এখানে বিষয়টা খুব স্পষ্ট করে বুঝতে হবে। যে মুহূর্তেই কাম চিন্তা জাগে তন্মুহূর্তে মস্তিষ্ক শরীরের স্নায়ুমণ্ডলীকে এমনভাবে চলিতে আদেশ দেয় যাহাতে, আমি সরাসরি কোট করে কথা বলছি, দেহের রক্তস্রোত অধোগামী হইয়া জননেন্দ্রিয়ের দিকে ধাবিত হয়। স্বরূপানন্দজির সরাসরি কথা, কোট করা কথাগুলো বলছে, এই জন্যে এই এখানকার বক্তব্যটা ওনার কথা সরাসরি। তাহলে কি হলো, যে মুহূর্তে কামচিন্তা জাগে তন্মুহূর্তে মস্তিষ্ক শরীরের স্নায়ুমণ্ডলীকে এমনভাবে চলিতে আদেশ দেয় যাহাতে দেহের রক্তস্রোত অধোগামী হইয়া জননেন্দ্রিয়ের দিকে ধাবিত হয়। তাহলে দেখেন, জননেন্দ্রিয়ের সাথে এই যে মস্তিষ্কের মধ্যে সম্বন্ধ স্থাপন করতেছে কে? কাম চিন্তা। তাহলে মস্তিষ্কের সাথে জননেন্দ্রিয়ের দিকে যখন ধাবিত হচ্ছে তখন কি হয়? তখন সে ওই কাম চিন্তা জননেন্দ্রিয়ে ধাবিত হওয়ার সাথে সাথে তাহাকে স্ফীত করে, দৃঢ় করে, উত্তেজিত করিয়া তোলে। বিষয়টা খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। যখন কাম চিন্তা আসলো, মস্তিষ্ক মেসেজটা জননেন্দ্রিয়ে পৌঁছে দিল, তখন জননেন্দ্রিয়কে স্ফীত করে, দৃঢ় করে, উত্তেজিত করে। ইহার সঙ্গে সঙ্গে কি ঘটে? সন্নিকটবর্তী বিশেষ বিশেষ যন্ত্রগুলির মধ্যে এমন পরিবর্তন সাধিত হয়ে থাকে যাহাতে সূক্ষ্ম ও প্রত্যক্ষ বীর্যক্ষয় সম্ভব হয়ে পড়ে। এটা যদি আমরা নিজের কাছে প্রশ্ন করি, আমাদের বিগত জীবনের সাথে একটু চিন্তা করে তুলনা করতে যাই, অধিকাংশ জনের জীবনে এ জাতীয় ঘটনা ঘটেছে বলে আমার বিশ্বাস। কারণ আমি আমাকে দিয়ে বিচার করে আমি বলতে পারি যে এইটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। এই ঘটনার সাথে আজকে যখন এই বিষয় নিয়ে একটু গবেষণা করা, একটু চিন্তা করার সুযোগ পেয়েছি, তখন আজ বুঝতে পারছি যে এই বিষয়টা কত জরুরি ছিল জানার আমাদের বয়সের সাথে সাথে। যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছি, যে ওই সময়টাই যদি এই জ্ঞানটা থাকতো তাহলে হয়তো এই জাতীয় ভোগান্তির মধ্যে বা এই জাতীয় অবস্থার শিকার আমাদের হতে হতো না। অর্থাৎ আমাদের মস্তিষ্কের কারণে, আমাদের মস্তিষ্কের কারণে না, মস্তিষ্ক দোষণীয় না, মস্তিষ্ক তো ওই ইন্দ্রিয়গুলোর কর্মকাণ্ডকে সে সংযোগ করে দিচ্ছে। মানে কি চাচ্ছে অন্তরটা, আমার মন কি চাইছে, যখন কামনাসক্ত আমাকে আক্রান্ত করছে সঙ্গে সঙ্গে মস্তিষ্কে মেসেজ যাচ্ছে, মস্তিষ্ক তাকে জননেন্দ্রিয়ে পাঠিয়ে দিচ্ছে, জননেন্দ্রিয়ে যখন চলে যাচ্ছে তখন জননেন্দ্রিয়ের যা যা ক্রিয়াগুলো সে করে ফেলছে, তখন প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে অটোমেটিক শুক্র ক্ষয় হয়ে পড়ছে। এটা সম্ভব। এখন কথা হলো, জননেন্দ্রিয়ের উত্তেজনার কিছু কারণ আছে। সে কারণগুলো কি? মূলত হচ্ছে কাম, স্পর্শ, স্মৃতি, রজগুণ, ইন্দ্রিয় প্রবণতা এবং বীর্য ধাতুর চঞ্চলতা। এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে। এখানে আমি কয়েকটি প্রাসঙ্গিক আমাদের শাস্ত্রীয় শ্লোকের মাধ্যমে এর উপদেশগুলো আমি আবার নতুন করে বলার চেষ্টা করব, যে গীতাতে আমাদের কিভাবে বলা হয়েছে এটা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এটা শ্লোক নম্বর 3 অধ্যায়ের 37 শ্লোকটা আপনারা দেখে নেবেন। এখানে ভগবান বলছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ ও সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যন মিহ বৈরিণম। এখানে বলছেন ভগবান, রজগুণ থেকে উৎপন্ন এই কাম ও এই ক্রোধ অতৃপ্ত এবং মহাপাপাচারী, একে তুমি এখানে প্রধান শত্রু বলে জানবে। তাহলে রজগুণ কি? আমরা যে 3টে গুণের আধার, 3টে গুণের সমন্বয়ে আমাদের জীবনাচরণটা চলতে থাকে, সত্য, রজ, তম। তা যখন এই রজগুণ থেকে উৎপন্ন হয়
এই কাম এবং ক্রোধ, এবং তার ফলে যে এই কাম এবং ক্রোধের যে অতৃপ্ততা থেকে আমরা মহাপাপাচারী হয়ে উঠি, এবং এটা হচ্ছে একটা প্রধান শত্রু। ভগবান এই কথা বলছেন, এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, যে কাম অর্থাৎ যৌন উত্তেজনা মূলত রজগুণের বিকার। রজগুণ থেকে কাম ও ক্রোধই মানুষকে পাপ আচরণে প্রবৃত্ত করে। মহাসন অর্থাৎ হলো কামের সর্বদা আগুনের মতো গ্রাস করে। এই যে কাম, মহাসন মানে আগুনের মতো গ্রাস করে কাম মানুষের অন্তরকে। অর্থাৎ তখন যদি রজগুণ বিকারগ্রস্ত হয়ে পড়ে, রজগুণ বিকারগ্রস্ত হয়ে পড়া মানে কি, যে তখন তার মধ্যে অগ্নির মতো স্ফুলিঙ্গ হতে থাকে। এই জন্য তখন এই কাম মানুষকে গ্রাস করে ফেলে। তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অনেক রকমের কর্ম করে ফেলে। যে ঘটনার বহিঃপ্রকাশ আমরা আজ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যে ধর্ষণ, এবং যখন ওই রজগুণ তার ভিতরে এমনভাবে বিকার সৃষ্টি হয়, ধর্ষণে যখন সে পরাস্ত হয়ে যাচ্ছে, তখন সে খুন করে বসে। অর্থাৎ তার ওই কাম একটা আগুনের মতো তাকে গ্রাস করে ফেলে, তখন সে সব কিছুকে জ্বালায় পোড়ায় ধ্বংস করে দিতে চায়। এরকম ঘটনার আর বহিঃপ্রকাশ হয়ে যায়। মনুস্মৃতিতে বলা হচ্ছে, স্ত্রীনাং তু ন প্রজায়েত পুমাংসম তদ্দশানুগ যদিচ্ছত্তভিজায়েত তদিচ্ছতি পুনঃ পুনঃ। এখানে বলছেন খুব স্পষ্ট করে, মানে এটা খুব সুন্দর করে একটু বুঝতে হবে। নারীর সংস্পর্শে পুরুষের কাম উৎপন্ন হয় এবং পুনঃ পুনঃ তার ইচ্ছা জাগে। মনু বলছেন, অর্থাৎ নারী পুরুষের পারস্পরিক সংস্পর্শ, দর্শন, স্পর্শ, আলাপন কাম উত্থাপন ঘটায়। এখানে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর একটা বাণী আছে। উনি বলছেন, আমি তো সন্ন্যাসী নিজকে বিরক্ত করি মানি, তবুও প্রকৃতির দর্শনে মোর তনুমন চঞ্চল হয়। এমন কোন পুরুষ আছে যে প্রকৃতি দর্শনে সে স্থির রয়। দেখেন, এবং আবার তিনি বলছেন যে কাঠের নারী মূর্তি দেখলেও পুরুষের মন চঞ্চল হয়ে ওঠে। একথাও চরিতামৃতে মহাপ্রভু এই সাবধান বাণী দিয়ে গেছেন। মহাপ্রভুর মতো যে ব্রহ্মজ্ঞ মানুষ, অবতার পুরুষ, তিনি নিজেকে দিয়ে এই সাবধান বাণী সাধারণের শিক্ষার জন্যে তিনি বলে গেছেন। সুতরাং কতভাবে আমাদের শাস্ত্রীয় উপমার মাধ্যমে এই শিক্ষা আমাদের জন্যে আজও স্পষ্ট হয়ে আছে, কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করি না, আমরা সেইটা ধার ধারি না। এটা আমাদের খুব একটা পতন মানে অবস্থার শিকার আমরা আজকে, শুধুমাত্র ওই শাস্ত্রীয় জ্ঞানের অভাবে। তারপরে আবার আয়ুর্বেদ চড়ক সংহিতায় আর এক জায়গায় বলা হয়েছে, শরণাথ কামিনাং নারী সুজনী সুখানুগ ধাতব প্রবিশন্তাসু শুক্রম উৎসৃষ্টিমিচ্ছতি। এখানে বলছেন যে যৌন সুখের চিন্তা, খেয়াল করেন, যৌন সুখের চিন্তা বা নারীর স্মরণে ধাতুগুলো চঞ্চল হয়ে দ্রুত বীর্য স্খলনের দিকে ধাবিত হয়। এসব মেসেজ আদান প্রদান কিন্তু মস্তিষ্ক থেকে হয়। অর্থাৎ যৌন সুখের চিন্তা বা নারীরকে নিয়ে যখন চিন্তা, তখন ওই যে স্নায়ুগুলো, কিছু স্নায়ু মেসেজটা সঙ্গে সঙ্গে মস্তিষ্কে পৌঁছে দেয়, আবার মস্তিষ্কর সঙ্গে সঙ্গে ওই মেসেজগুলো রিসিভ করে সেই মেসেজটা মডুলেশন ডিমডুলেশন করে নতুন একটা মেসেজ সৃষ্টি করে আবার ভিন্ন স্নায়ুর মাধ্যমে জননেন্দ্রিয়ে পাঠিয়ে দেয়। তার ফলে বীর্যস্খলনের দিকে ধাবিত হয়ে যায়। বিষয়টা মস্তিষ্কের সাথে কতভাবে এই সম্পর্কিত। এখানে মানসিক উদ্দীপনা অর্থাৎ ভাবনা বা কল্পনাকে উত্তেজনার কারণ বলা হয়েছে। অর্থাৎ যখন মনে মনে শুধু ভাবছি, ওই যে
এই ভাবনাটাই উত্তেজনার কারণ হয়ে উঠছে। ভাবনা মানে কি? আমার মনে যেটা ভাবছে, অর্থাৎ তার তো একটা মেসেজ মস্তিষ্কে যাচ্ছে, তাহলে ওই ভাবনাটার কারণেই মস্তিষ্ক আর একটা মেসেজ দিয়ে দিচ্ছে, যে মেসেজটা আমাকে উত্তেজনার মধ্যে ফেলে দিচ্ছে, এবং সে কারণে আমার বীর্যস্খলন হয়ে যাচ্ছে। যোগসূত্র এখানে আরেকটা শ্লোক বলা হয়েছে, অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ ক্লেশা, অর্থাৎ অবিদ্যা অস্মিতা রাগ দেশ ও অভিনিবেশ এগুলি সব হচ্ছে ক্লেশ। এখানে রাগ বলতে ইন্দ্রিয়জনিত আসক্তিকে বলা হয়েছে, অর্থাৎ যৌন আসক্তিও এর অন্তর্ভুক্ত। ইন্দ্রিয়জনিত আসক্তি মানে তো ভোগাকাঙ্ক্ষা, তার মধ্যে যৌন শক্তিও একটা ভোগাকাঙ্ক্ষার, এটাও তো রাগ মানে হচ্ছে অনুরাগ, রাগ হচ্ছে অনুরাগ। হ্যাঁ, এখানে রাগ বলতে ইন্দ্রিয়জনিত আসক্তি কথাটা আমি বলছি। অনুরাগটা কোত্থেকে আসছে? আপনার ইন্দ্রিয়ের কারণে। আপনার ইন্দ্রিয়গুলো ওই রাগ অনুরাগের আসক্তিতে সে আক্রান্ত হচ্ছে, এই জন্য শব্দটা এখানে এভাবে বলা হয়েছে শাস্ত্রে। এটা যোগসূত্র শাস্ত্র থেকেই ব্যাখ্যাটা আমি নিয়েছি সরাসরি, অর্থাৎ যৌন আসক্তি এর অন্তর্ভুক্ত। তাহলে এই ইন্দ্রিয়জনিত আসক্তি বোঝানো হয়েছে যা জননেন্দ্রিয়কে উত্তেজিত করে। এই হচ্ছে ওই রাগ। দাদা যেটা বলছেন অনুরাগ, রাগ অনুরাগ, ধ্বনি প্রতিধ্বনি, প্রতিধ্বনি অনুধ্বনি, মানে আমি যদি প্রতিধ্বনি না বলে তাকে অনুধ্বনি বলতে পারি, অনুধ্বনিও যদি না বলি অনুরণন বলতে পারি। এখানে রাগ অনুরাগ প্রতিরাগ কথাটার ভাবান্তরটা এরকমের। সার কথা যদি আমরা এই জননেন্দ্রিয়ের উত্তেজনার কারণসমূহ নিয়ে যদি চিন্তা করি, গীতার আমি 3য় অধ্যায়ের 37 শ্লোক থেকে বলেছি, সেখানে রজগুণের প্রাবল্য এই জননেন্দ্রিয় উত্তেজনার যে মূল কারণ। আমরা মনুস্মৃতি থেকে বলেছি নারী পুরুষের পারস্পরিক সংস্পর্শ দর্শন। আবার চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর কথা বলেছি, স্মরণ চিন্তা ও কল্পনা কথা বলেছি আমরা। রাগ আসক্তি, এই রাগকে আবার আসক্তির সাথে তুলনা করা হয়েছে, এবং ইন্দ্রিয় চঞ্চলনতা, এটা যোগসূত্রে বলা হয়েছে। এখানে এই ব্রেন এবং মস্তিষ্কের সম্পর্কে স্বরূপানন্দ যে ব্যাখ্যা দিয়েছেন তার গবেষণায় তিনি বলেছেন, ব্রেন এর একটা অংশ সাপের লেজের আকারে প্রসারিত হইয়া, তিনি বলছেন, মেরুদণ্ডের মধ্য দিয়া তাহার শেষ প্রান্ত পর্যন্ত নামিয়ে আসিয়াছে, যেটাকে আমরা শোষণমা নাড়ি বলে থাকি। ইহাকে ডাক্তারি শাস্ত্রে বলা হয়েছে মেরু স্নায়ু, স্পাইনাল কর্ড। আর যোগাচার্যরা এই পথেই সুষুম্না নাড়ির নির্দেশ করিয়াছেন। তাহলে মেডিকেল সায়েন্স সেটাকে বলছে স্পাইনাল কর্ড, আর যোগাচার্যরা বলছেন সুষুম্না নাড়ি। আর রতি স্নায়ু নিম্ন উদরের যে স্থান যৌবন অবস্থায় লোমাবৃত থাকে, খেয়াল করবেন, ঠিক তাহার বিপরীত দিকে এই মেরু স্নায়ু হইতে অনেকগুলি স্নায়ু বাহির হয়ে আছে। তিনি বলছেন ইহাদের মধ্যে কয়েকটি একত্র মিলিত হইয়া একটা স্নায়ুতে পরিণত হয়ে আছে, ইহাকে বলা হয় রতি স্নায়ু। এই রতি স্নায়ুর বহু শাখা ও প্রশাখা জননেন্দ্রিয়ের সর্বত্র ব্যাপ্ত হইয়া রহিয়াছে। মস্তিষ্ক হইতে মেরুদণ্ড ও রতি স্নায়ুর মধ্যবর্তীতায় যে শক্তি প্রবাহ জননেন্দ্রিয় প্রভৃতি যন্ত্রে প্রেরিত হয়, অর্থাৎ যে মেসেজ মস্তিষ্ক থেকে জননেন্দ্রিয়ে প্রবাহিত হয়, তাহাই অত্যাশ্চর্য প্রভাবে সবেগে রক্তস্রোতের প্রাবল্য ঘটাতে জননেন্দ্রিয়ের উত্থানশীল পেশি সূত্রগুলি দৃঢ় ও উত্তেজিত হয়ে ওঠে। তাহলে এর পিছনে মস্তিষ্কের সাথে একটা গভীর সম্পর্ক রয়ে গেছে, এই জননেন্দ্রিয়ের উত্থানশীলতা এবং এর পেশিগুলো সুদৃঢ় হওয়া এবং উত্তেজিত হওয়ার পিছনে। জননেন্দ্রিয় প্রধানত উত্থানশীল পেশি সূত্রসমূহ দ্বারাই গঠিত। এমন কিছু বিষয় দিয়ে জননেন্দ্রিয়তা গঠিত, এটা প্রধানত উত্থানশীল পেশিসমূহ দিয়ে গঠিত। এই জন্য জননেন্দ্রিয়ে কখনো কোনো অবস্থায় হস্ত বস্ত্র বা অপরাপর বস্তুর প্রগাঢ় স্পর্শ হইলে তৎক্ষণাৎ ইহার উত্তেজনা ঘটে। সুতরাং এ বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই কারণেই জননেন্দ্রিয়ের সহিত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যে কোনো যন্ত্রের ক্রিয়া, এই কথাগুলো বুঝে নিতে হবে।
এখানে বলা হচ্ছে যে কোনো যন্ত্রের ক্রিয়া বৈষম্য অবসাদ বা উত্তেজনা ঘটিলে জননেন্দ্রিয় উত্তেজিত হয়। যেমন বলছেন, দেখেন খেয়াল করবেন, আমরা ঘুমের মধ্যে অনেক সময় যখন মূত্রবেগ বেড়ে যায়, তাই বলছেন তোমার মূত্রস্থলী ও মলাধার, মূত্রস্থলী মূত্রে ও মলাধার মলে পরিপূর্ণ হইবার পরে মলমূত্র বহির্গমনের পথ না পাইলে যার যার স্থলিতে উত্তেজনার সঞ্চার করে। এটা নিজেকে দিয়ে চিন্তা করে দেখতে হবে। ফলে জননেন্দ্রিয় ঘন ঘন উত্তেজনা হইতে থাকে। এটা আমরা যদি স্পষ্টভাবে সচক্ষে দেখতে চেষ্টা করি, আমরা ছোট ছোট বাচ্চাদের মধ্যেও প্রস্রাবের বেগ আসছে বা মলাবেগ আসছে, তখন দেখা যায় তার জননেন্দ্রিয় দৃঢ় হয়ে উঠছে। এবং নিজেদের ক্ষেত্রেও যদি আমরা প্রশ্ন করি যে এরকম অনেক সময় ঘুমের মধ্যেও আমাদের এরকম উপলব্ধি হয়েছে, আমরা এটা বুঝেছি। এই জন্যই মলবেগ বা মূত্রবেগ ধারণ করিতে নাই। এখানে স্পষ্ট বলা হচ্ছে মলবেগ বা মূত্রবেগ আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে এগুলো ত্যাগ করা ভালো। মস্তিষ্ক, মেরুস্নায়ু, পাকস্থলী প্রভৃতি সম্বন্ধ এই একই রূপ কথা। গুহ্যদ্বারে কৃমির উপদ্রব বেশি হইল তাহা হইতেও জননেন্দ্রিয়ের উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে। এই জন্যই মলত্যাগের পর মূল শোধনী মুদ্রা বলা হয়, করা ভালো। মূল শোধনী মুদ্রাটা কেমন এটা আমি একটু বলি, যেহেতু আমি এটা প্র্যাকটিস করি। আপনার মূল শোধনী মুদ্রাটা হলো যে মল ত্যাগের পরে আপনার এই যে মধ্যমা আঙ্গুলটা, এটা নখটা কেটে সুন্দর করে রাখতে হবে এরকম। কেমন? এই আঙ্গুলটা একটু ওই সরিষার তেল ভালো লাগায় আপনার মলদ্বারের যে রেকটামটা ভিতরে কিছু দূর দিয়ে আস্তে করে ঘোরায় পরিষ্কার করে ফেলতে হবে। কেমন? তাহলে কি হবে যে তার পরবর্তীতে যদি ভিতরে কোনো মল থাকে সে মলটা বের হয়ে যাবে। এই জন্যই বলছেন যে মল ত্যাগের পরে মূল শোধনী, এটাকে মূল শোধনী মুদ্রা বলে। এই কাজটা আমাদের করতে হবে। এটা করলে কিন্তু কি কি লাভ হবে? আপনার কৃমি সেখানে থাকতে পারবে না, আর যে মলটা ভিতরে থেকে যায় ওই মলটা পচন হয় ওখানে, আর তখন কৃমি এসে ওখানে বাসা বাঁধে, যে কারণে আস্তে 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 পাইলসের ক্ষতের সৃষ্টি হতে পারে। এই জন্যে আমাদের প্রত্যেকের এই মূল শোধনী মুদ্রাটা করা ভালো, একান্তভাবেই ভালো, এটা করা উচিত। তারপরে কি আছে যে জননেন্দ্রিয়ের অগ্রভাগে যে আচ্ছাদনী ত্বক রহিয়াছে আমাদের, এবং প্রতিবার আমাদের প্রস্রাব ত্যাগের পরে বা প্রতিদিন স্নানের সময়ে ওই ত্বক মধ্যস্থিত যে অংশ, এইটাকে পরিষ্কার করতে হবে। কেমন? এটাকে যদি পরিষ্কার না রাখা হয় তাহলে ভিতরে যদি কোনোভাবে কোনো কীটাদি উৎপন্ন হয়, কোনো ময়লা উৎপন্ন হয়, যদি সেখানে সেই ময়লাটা কোনো রকম বা সেই কীটাদি কোনো রকম চুলকানির মতো অবস্থা সৃষ্টি করতে পারে, তখনও উত্তেজনা ঘটতে পারে। সুতরাং আমাদের এই ত্বকাচ্ছাদনের ভিতরের অংশটাকে সুন্দর করে পরিষ্কার রাখতে হবে। এই জন্যে আমাদের প্রতিবার প্রস্রাব ত্যাগের পরে আমাদের শৌচকার্য করতে হবে। এটা একান্তভাবে প্রয়োজন। এই ব্রহ্মচর্য রক্ষা, এই বীর্য রক্ষার ক্ষেত্রে এই দুটো কাজ, একটা হচ্ছে মূল শোধনী মুদ্রা, আর একটা হলো আমাদের যে জননেন্দ্রিয়ের অগ্রভাগে যে আচ্ছাদনী ত্বক, তার ভিতরের অংশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এই জন্যেই সম্ভবত উনি বলছেন যে কোনো ধর্ম সম্প্রদায়ের লোকেরা তারা এটাকে ধার্মিক কর্তব্য হিসাবে বাল্যকালে পুরুষের এই লিঙ্গত্বচ্ছেদন করেন। এটা হতে পারে তারা এরূপ চিন্তার থেকে এটা করেন। এই কারণেই প্রতিবার মূত্রত্যাগের পরে এবং স্নানের সময় প্রচুর জল দ্বারা লিঙ্গ ধৌত করা একান্ত কর্তব্য। এখন ধমনীসমূহ, আর্টারিস এবং ভেইনস, এই প্রসঙ্গে তিনি বলছিলেন যে জনন যন্ত্রের সর্বাঙ্গ ব্যাপিয়া একটি নয়, দুইটি নয়, অসংখ্য রক্তবহা শিরা এবং উপশিরা রহিয়াছে। তিনি বলছেন ইহাদের মধ্যে একদল শিরা ও উপশিরা মানে আর্টারিস হৃৎপিণ্ড হইতে প্রেরিত দেহ মধ্যস্থ রক্ত পুরুষাঙ্গে প্রেরণ করে। অপর দল শিরা অর্থাৎ ভেইনস বা ধমনী সেই রক্তস্রোতকেই অন্য পথে পুরুষাঙ্গ হইতে বাহির করিয়া পুনরায় পরিশোধনের জন্য দেহ মধ্য দিয়া হৃৎপিণ্ডে পাঠাইয়া দেয়।
যে সকল শিরা দ্বারা হৃৎপিণ্ড হইতে রক্ত পুরুষ ইন্দ্রিয়ে প্রেরিত হয়, কোনো প্রকার চাপ বা আঘাত নিবন্ধন যদি তাহাদের ক্রিয়া রুদ্ধ হয়, কোনো প্রকার চাপ বা নিবন্ধন ক্রিয়ায় যদি সেটা রুদ্ধ হয়, তাহা হইলে রক্তের অভাববশত পুরুষাঙ্গ শুষ্ক, দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। এটাও কখনো কখনো যদি এরকম ঘটনা কারোর ঘটে, তার কারণ হচ্ছে এটা, ওই যে রক্তপ্রবাহের স্বাভাবিক অবস্থাটা যদি ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে তার পুরুষাঙ্গ শুকায় যাবে, নিস্তেজ হয়ে যাবে। পরন্তু যে সকল শিরা অর্থাৎ ধমনী দ্বারা রক্তস্রোত হৃৎপিণ্ডে ফিরিয়া যাইবার জন্য নিরন্তর পুরুষ ইন্দ্রিয় হইতে বাহির হয়ে যাইতেছে, কোনো প্রকার চাপ বা আঘাত বশত যদি তাহাদের ক্রিয়া রুদ্ধ হয়, আবার যদি তাহাদের ক্রিয়া কোনো আঘাতজনিত কারণে বা কোনো চাপ সৃষ্টির কারণে রুদ্ধ হয়, তবে অতিরিক্ত রক্তের পেছনে উপস্থ উত্তেজিত, উন্নমিত, বৃহদাকার ও কঠিন হয়ে ওঠে। এরকম অনেক সময় হয়ে ওঠে। এটা এক ধরনের তখন রোগাক্রান্ত হয়ে পড়ে। সুতরাং উপস্থের যতটুকু অংশ নিম্নদরের বাহিরে রহিয়াছে, বিষয়টা খেয়াল করতে হবে। এটুকুই কিন্তু সব নহে, বাহিরের ন্যায় ভিতরেও উহার একটা অংশ রহিয়াছে। বাহিরের সমস্তটা অংশই মূত্রপথ, আর আভ্যন্তরীণ অংশ পাশাপাশি তিনটি ভাগে বিভক্ত। মধ্যবর্তী অংশ হচ্ছে মূত্রনালী বা মূত্রপথ, ইউরেথ্রা যেটাকে বলা হয়। এই অংশ মূত্রস্থলী এবং শুক্রকোষ, এই উভয় ভাণ্ডারের সহিত সংযুক্ত। মূত্রস্থলী আর শুক্রকোষ এই উভয়ের সাথে সংযুক্ত। মূত্রস্থলীতে উপযুক্ত পরিমাণ মূত্র সঞ্চিত হইলে এই পথেই উহা বহির্গত হয়। শুক্রকোষে যতটুকু শুক্র ধরিবার স্থান আছে, তাহা হইতে অধিক শুক্র সেখানে জমা হইতে থাকিলে বা শুক্রকোষে কোনো উত্তেজনাজনিত আকুঞ্চন চলিলে এই পথে শুক্র ও বহির্গত হয়ে আসে। বিষয়টা বুঝতে হবে, নিজের জীবনের কর্মকাণ্ড দিয়ে এটাকে উপলব্ধি করতে হবে। কখনো না কখনো এরকম ঘটনার শিকার আমরা হয়েছি। জননেন্দ্রিয়ের আভ্যন্তরীণ অপর দুই অংশ ক্রাস প্যানিস বলে, যেটা যোনিলিঙ্গ, পুরুষাঙ্গ ও গুচ্ছদ্বারের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই স্থানকে যোগীরা যোনিমণ্ডল বলেন। এজন্য মূত্রনালীর দুই পার্শ্ববর্তী লিঙ্গাংশদ্বয়কে যোনিলিঙ্গ নামে অভিহিত করিলাম। উনি এটা এভাবেই বলছেন। এই যোনিলিঙ্গদ্বয় এক প্রকার কুঞ্চনশীল পেশি, ইরেক্টর প্যারিস দ্বারা আবৃত রহিয়াছে। পুং যন্ত্রের উত্তেজনা উপস্থিত হইলে, এটা খেয়াল করেন, এই কুঞ্চনশীল পেশিদ্বয় নিজ নিজ গাত্র কুঞ্চিত করিয়া বিপরীত দিক হইতে যোনিলিঙ্গকে সজোরে চাপিয়া ধরে। ফলে যে ধমনীগুলির মধ্য দিয়া রক্ত প্রবাহ জননেন্দ্রিয় হইতে বহির্গত হইয়া হৃৎপিণ্ডে ফিরিয়া যাইবার জন্য দেহ মধ্যে পরিগৃহীত হয়, সেই ধমনীগুলিতে চাপ পড়িয়া, ওই যে চেপে ধরল, তখন ওই ধমনীগুলিতে চাপ পড়িয়া রক্তের বহির্গমন পথ অবরুদ্ধ হয়ে পড়ে। অথচ যে সকল শিরার মধ্য দিয়া রক্তস্রোত পুরুষ ইন্দ্রিয়ে প্রবেশ করে, তাহারা এই চাপ হইতে সম্যক মুক্ত থাকে। ফলে কাম চিন্তার বা কামক্রিয়ার আধিক্যের সাথে সাথে পুং যন্ত্রে রক্তের ক্রমাগত আধিক্য হইতে থাকে এবং উত্তরোত্তর উত্তেজনার পরিমাপ বাড়াইতে থাকে। তাহলে এই কাজগুলো সব ঘটতে থাকে এবং এই মেসেজ আদান প্রদান, এই ঘটনার সাথে মূল ভূমিকা থাকে মস্তিষ্কের সাথে সম্বন্ধ থাকে। এখানে ভূমিকা বলা ঠিক না, মস্তিষ্কের সাথে সম্বন্ধিত। তা উত্তেজনা যখন শেষ সীমায় পৌঁছে, এটা খেয়াল করেন, তখন চঞ্চলীকৃত, কারণ ওই শুক্র তো তখন চঞ্চলীকৃত, আর শুক্রকোষ মধ্যে থাকতে না পারিয়া ঠিক ক্রিয়া আসিয়া মূত্রনালীর মুখে পৌঁছে এবং কামগ্রন্থি হইতে নিঃসৃত তরল রসের সহিত মিশিয়া তরলীকৃত হইয়া সবেগে দেহের বাহিরে পড়ে। এটা হচ্ছে ওই অর্গানগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা। তারপরে কি বলছেন, যতক্ষণ পর্যন্ত এই যে ইরেক্টর পেনিস দ্বয়ের চাপ বর্তমান থাকে, ততক্ষণ পর্যন্ত রক্তস্রোত জননেন্দ্রিয়ের মধ্যে প্রবেশের সাথে সাথে বাহির হইবার পথ খোলা পায় না বলিয়াই ইন্দ্রিয়ের উত্তেজনা বিদ্যমান থাকে।
কুঞ্চনশীল পেশিদ্বয় শৈথিল্য সম্পাদিত হইলেই ধমনগুলির উপর হইতে চাপ কমিয়া যায়। অর্থাৎ যখন ওই কুঞ্চনশীল পেশিদ্বয় যে চাপ ছিল, ওই চাপ যখন শিথিলতা আসে, যখন শৈথিল্য সম্পাদিত হয় অর্থাৎ শিথিলতায় আসে, তখন ধমনীগুলোর উপর থেকে চাপটা কম যায়, ফলে রক্তের বহির্গমনের পথ আস্তে আস্তে আবার খুলে যায়। তখন আস্তে আস্তে ওই যে উত্তেজনাও আস্তে আস্তে প্রশমিত হয়। এটা আমার বিশ্বাস আমরা প্রত্যেকে এই বিষয়ের উপরে আজকে যদি একটু গভীরভাবে নিজেকে নিয়ে চিন্তা করি তাহলে উপলব্ধি করতে পারব। এবং এই যে কামগ্রন্থি, এটা কি? জননেন্দ্রিয়ের যে অংশের দ্বারা মূত্র নির্গত হয় তাহাকে মূত্রনালী বলে। মূত্রস্থলী ও মূত্রনালী যে স্থানে সংযুক্ত হয়ে আছে সেই স্থানকে বেষ্টন করিয়া কামগ্রন্থি অবস্থিত। তেঁতুলের কথা মনে পড়িলেই খেয়াল করেন, আপনা আপনি যেমন রসনা জলসিক্ত হয়, তেমনি মনেও কোনো কামভাবে হৃদয় হওয়া মাত্র এই কামগ্রন্থি হইতে এক প্রকার রস অল্প অল্প নিঃসৃত হইয়া সমগ্র মূত্রপথকে পিচ্ছিল করিয়া দেয়। এইটা খুব স্পষ্টভাবে উপলব্ধি করা যায় নিজ জীবনাচরণের মধ্য দিয়ে, যেন সহজেই শুক্র বাহির হইয়া যাইতে পারে। ওই যে পিচ্ছিল করে দেয় কামগ্রন্থি হইতে, ওই প্রোস্টেট গ্ল্যান্ড হইতে এক ধরনের সিক্রেশন এসে আমাদের মূত্রপথকে পিচ্ছিল করে দেয়, যাতে ওই পথ দিয়ে সহজেই শুক্র নির্গত হতে পারে। অর্থাৎ কামবেগ হেতু শুক্রের যখন বহির্গমন হইবে, অর্থাৎ কামাবেগ যখন প্রবল হবে, তখন যখন মানে বাইরের দিকে আসতে চাবে, তখন এই কামগ্রন্থি হইতে আরও কতকটা রস নিঃসৃত হয়ে তাহাকে তরল করিয়া দেয়। শুক্র সমগ্র শরীরব্যাপী শোণিত রাশির সহিত অবস্থানকালে দুগ্ধ মধ্যস্থ মাখনের ন্যায় অদৃশ্য। এইটা স্বাভাবিকভাবে ওই কামগ্রন্থির ওই জায়গার আগ পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে দুধের মধ্যে যেমন মাখন থাকে, এরকম অদৃশ্য অবস্থায় থাকে। শুক্র কোষে আসিয়া অবস্থানকালে এটা কি হয়? গাঢ় হয়, ঘন হয়, ক্ষীরবৎ হয়। উত্তেজনা হেতু এক মিনিট, আমার পাওয়ার থাকে, ঠিক আছে, আমার পাওয়ার চলে গেছিল, আমি একটু করে নিলাম। তো যাই হোক, এখানে উত্তেজনা হেতু শুক্রকোষ হইতে ঠিকরিয়া আসিয়া মূত্রনালীর মুখে স্খলিত হওয়া মাত্রই কামগ্রন্থির তরল রস তাহাতে মিশ্রিত হওয়ার দরুন তাহা মূত্রনালী দিয়া সহজে নির্গত হয়ে যায়। উপস্থের প্রকৃত মূল হচ্ছে এই কামগ্রন্থি। আমরা যে উপস্থ বলি, এটার মূল হচ্ছে যোগীরা এই স্থানেই স্বাধিষ্ঠান নামক চক্রের পরিকল্পনা করিয়াছেন। আমরা বলি না মূলাধার স্বাধিষ্ঠান, তাহলে এই জায়গাটাই হচ্ছে স্বাধিষ্ঠান, এটাই হচ্ছে যোগীরা স্পষ্ট করেছেন। এখন এই যে সেমিনাল ভ্যাসিকলস অর্থাৎ শুক্রদ্বয়, শুক্রকোষদ্বয়, এটা কেমন? শুক্র মূত্রপথ দেওয়া বহির্গত হইবার পূর্বে শুক্রকোষদ্বয় এ শুক্র অবস্থান করে। কামগ্রন্থি যে মূত্রস্থলী ও মূত্রপথের সংযোগ স্থলকে বেষ্টন করিয়া রহিয়াছে, মূত্রস্থলী এবং মূত্রপথের যে সংযোগ স্থল সেটাকে বেষ্টন করে রয়েছে কামগ্রন্থি। এটা কিন্তু আগে আলোচনা হয়ে গেছে। এই কামগ্রন্থির উপর অংশের পশ্চাৎভাগে দুই পার্শ্বে শুক্র কোষদ্বয় অবস্থিত। এই যে কোষদ্বয় দৈর্ঘ্যে প্রায় 1.5 ইঞ্চির মতো এবং মৌমাছির চাকের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র কুঠরিতে বিভক্ত। প্রত্যেকটি অন্ডকোষ হইতে এক একটি অতি ক্ষুদ্র নল বহির্গত হইয়া এই শুক্র কোষদ্বয়ের সঙ্গে সংযুক্ত রহিয়াছে। আমাদের যে দুটো অন্ডকোষ, সেখান থেকে সূক্ষ্ম নল বেরোয় এই শুক্র কোষদ্বয়ের সাথে সংযুক্ত রহিয়াছে। শুক্র অন্ডকোষে শুক্র উৎপন্ন হইয়া এই দুটি নলের মধ্য দিয়া চালিত হইয়া শুক্রকোষে সঞ্চিত হয়। কামোত্তেজনা দীর্ঘকাল স্থায়ী হইলে অথবা উত্তরোত্তর বর্ধিত হইতে থাকিলে বেগ যখন অসহনীয় হইয়া ওঠে, শুক্রকোষ দুটি তখন হঠাৎ
সজোরে কিয়ৎকাল পর্যন্ত পুনঃ পুনঃ কুঞ্চিত হইতে থাকে। নিজেকে দিয়ে উপলব্ধি করবেন। ফলে মৌচাকের কুঠরির ন্যায় শুক্র কুঠরিগুলো হইতে শুক্র প্রবল বেগে নির্গত হইয়া মূত্রনালীতে পতিত হয় এবং কামগ্রন্থি নিঃসৃত রসের সহযোগে তরলতর হইয়া দেহ হইতে বহির্গত হইয়া যায়। কেমন? আমরা মোটামুটি বেদ, উপনিষদ, গীতা এবং সকল সনাতনী শাস্ত্রের বিভিন্ন রকম রেফারেন্স থেকে আমরা যেটা জানতে পারলাম আজকে এই আলোচনার মধ্য দিয়ে, সেটা হচ্ছে আমাদের এই সংযম সাধনা ও আত্মগঠনই আমাদের জীবনের ভিত তৈরিতে ভূমিকা রাখে। সুতরাং আমাদের বীর্য ধারণ এবং বীর্য ক্ষয়ের সহিত মস্তিষ্কের সম্বন্ধ, জননেন্দ্রিয়ের উত্তেজনার কারণসমূহ, পুরুষাঙ্গের শিরা ও ধমনীসমূহ, শুক্রক্ষয়ে মস্তিষ্কে প্রীতি ও বৃদ্ধির হ্রাস, স্মৃতিভংশ ইত্যাদির যে ক্লান্তি সৃষ্টি হয়, এই দিকটাকে আমাদের মাথায় রেখে আমাদের জ্ঞানের চর্চার মধ্য দিয়ে এই বীর্য ক্ষয় বা শুক্র ক্ষয়কে আমাদের কিভাবে এর থেকে আমরা উদ্ধার পেতে পারি, এই বিষয়টা আমাদের মাথায় রেখে আমাদের জ্ঞান চর্চা করতে হবে। এই জন্যেই আজকের এই আলোচনা আমি বিশ্বাস করি যারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এবং তারা প্রত্যেকে নিজের জীবনাচরণে এই যে কাজগুলো, এই কাজগুলো কিভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করে নিজের জীবনকে রক্ষা করতে পারি, অর্থাৎ নিজের স্মৃতি, নিজের ধীশক্তি, নিজের মেধাকে সুন্দরভাবে বিকাশ ঘটাতে পারি, এদিকে লক্ষ্য রেখেই আমাদের জ্ঞান চর্চায় অগ্রগামী হতে হবে। আমি এখানেই আলোচনার সমাপ্তি টানব। আজকে জ্ঞান সংস্কার প্ল্যাটফর্মে যে সমস্ত বিজ্ঞজনেরা উপস্থিত আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। হরি ওম, হরি ওম, হরি ওম।